বলেও যে লাভ হয়নি তা বোধহয় আমার চেয়ে আপনি ভালো জানেন। ফালতু কথা বাদ দিয়ে আসুন বাস্তব অবস্থাটা বিশ্লেষণ করে দেখা যাক। আমার মনে হয়েছে খানিয়া আতেন তার স্বামীকে নিয়ে সুখী নয়। তোমার দৃষ্টি খুব প্রখর। আমার আরও মনে হয়েছে। বলতে বলতে একটু লাল হলো লিওর মুখ। আমার প্রতি সত্যি কথা বলতে কি অযাচিতভাবেই একটু বেশি সৌজন্য দেখাচ্ছে খানিয়া। তরুণগৃহের সেই চিঠি স্মরণ করে বলছো তো? না, শুধু তরুণগৃহে না, এখানে আসার পরও কিছু চিঠির জন্ম হয়েছে। দাড়িতে হাত বুলাতে ভুলাতে সামান বলল, তারপর? তারপর আর বিশেষ কিছু না শিম্বিরি। আমি চাই না আপনার দেশের প্রথম রমণীর নামে কলঙ্ক রটুক। কিছু এসে যায় না, কিছু এসে যায় না। তুমি যাকে কলঙ্ক বলছো তা নিয়ে এদেশের মানুষ খুব একটা মাথা ঘামায় না। যা হোক, কলঙ্ক ছাড়াই যদি সব ব্যাপার গুছিয়ে নেওয়া যায়। যদি ধরো খানিয়া নতুন একটা স্বামী পছন্দ করে, তা কি করে সম্ভব? এক স্বামী জীবিত থাকতে আর এক স্বামী কি করে গ্রহণ করবে ও? এখনকার স্বামী যদি আর বেঁচে না থাকে, মরতে কতক্ষণ? খান রাসেন যে হারে মদ গিলছে আজকাল, মানে লোকটাকে খুন করা হবে। ভয়ানক হয়ে উঠেছে লিওর চেহারা। না সামান শিম্বরি, এ ধরনের কাজ আমার দ্বারা হবে না। এমন সময় পেছনে একটা খসখস আওয়াজ শুনে আমি ঘাড় ফিরিয়ে তাকালাম। ঘরটার আয়তন দ্বিগুণ হয়ে গেছে। আমার একটু পেছনেই একটা পর্দা ঝুলছিল। ভেবেছিলাম ওটা বুঝি দেয়ালে ঝুলছে। এখন বুঝলাম না, ওই পর্দা দিয়ে ঘরটাকে দুভাগ করা হয়েছিল। পর্দার ওপাশের অংশে সামানের শোয়ার জায়গা। মেঝেতে বিছানায় পড়ে আছে তার জাদুবিদ্যার যন্ত্রপাতি, রাশিচক্র ইত্যাদি। আর পর্দা ধরে দাঁড়িয়ে আছে মূর্তির মতো খানিয়া আতেন। অপরাধের কথা বলল কে? শীতল গলায় প্রশ্ন করল সে। তুমি, প্রভু লিও। চেয়ার থেকে উঠে খানিয়ার মুখোমুখি হলো লিও। হয়তো আপনি আহত হয়েছেন খানিয়া, কিন্তু আমি খুশি আপনি আমার কথা শুনে ফেলেছেন। কেন আহত হব কেন? অন্তত একজন সৎ সত্যবাদী লোকের দেখা পেলাম জীবনে। না, আমি তোমার কথায় মোটেই দুঃখ পাইনি। কিন্তু লিও ভিনসি, নিয়তির লিখন খণ্ডানো কারো পক্ষেই সম্ভব না। যা একবার লেখা হয়ে গেছে তা মোছা সম্ভব নয়। নিঃসন্দেহে খানিয়া, কিন্তু কে লেখা হয়ে গেছে? ওকে বলো সামান। পর্দার ওপাশে চলে গেল শিম্বিরি। একটা তুলোট কাগজের টুকরো নিয়ে এসে পড়তে লাগলো। স্বর্গ তার অনির্বাণ সংকেতের মাধ্যমে ঘোষণা করেছে যে পরবর্তী নতুন চাঁদের আগেই খান রাসেন মারা যাবে। দুর্গম পাহাড় পেরিয়ে যে আগন্তুক প্রভু এসেছে তার হাতে সে নিহত হবে। স্বর্গ তাহলে মিথ্যা ঘোষণা করেছে, বলল লিও। তা তোমার মনে হতে পারে, জবাব দিল আতেন, কিন্তু যা পূর্ব নির্ধারিত তা ঘটবেই। আমার হাতে নয়, আমার কোনো ভীতের হাতে নয়, তোমার হাতেই মরবেও। কিন্তু আমার হাতে কেন? কেন হোলির হাতে নয়? তবু অমন কিছু যদি ঘটেই, খানের শোকাতুর স্ত্রী নিশ্চয় প্রতিশোধ নেবেন। ঠাট্টা করছো লিও ভিনসি? আমার এই স্বামীকে আমি কি চোখে দেখি তা জানার পরও বুঝতে পারছি প্রকৃত সংকটের মুহূর্ত উপস্থিত। লিও ও বুঝতে পেরেছে। ও বলল, আপনার উদ্দেশ্য কি পরিষ্কার করে বলুন খানিয়া। আমাদের দুজনের জন্যই তা মঙ্গলজনক হবে। হ্যাঁ বলবো প্রভু। এই নিয়তি নির্ধারিত ব্যাপারের শুরু কোথায় আমি জানি না। যেখান থেকে জানতে শুরু করেছি সেখান থেকেই বলছি। শোনো লিও ভিনসি, আমি যখন শিশু তখন থেকেই তুমি হানা দিয়ে চলেছ আমার মনে।
প্রথম যখন তোমাকে নদীর পাড়ে দেখি তোমার মুখ আমার পরিচিত মনে হয়নি, বরং মনে হয়েছে যেন কতদিনের চেনা। স্বপ্নের ভেতর তোমার সাথে আমার এই পরিচয়। আমি তখন খুব ছোট, নদীর তীরে ফুলের ভেতর শুয়েছিলাম একদিন। তুমি সেদিন প্রথম এলে আমার স্বপ্নে। বিশ্বাস না হয় আমার চাচাকে জিজ্ঞেস করে দেখো সত্যি বলছি কিনা। তুমিও তখন খুব ছোট। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় পর পর তুমি এসেছো আমার ঘুমের ভেতর। অবশেষে আমি বুঝতে শিখেছি তুমি আমার হৃদয়ের জাদুই আমাকে এ জ্ঞান দিয়েছে। তারপর অনেক বছর কেটে গেছে, তুমি আরও কাছাকাছি হয়েছো আমার, ধীরে, খুব ধীরে, কিন্তু প্রতি মুহূর্তেই কাছে এসেছো। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো। পাহাড় পেরিয়ে, মরুভূমি, তুষার পেরিয়ে সশরীরে তুমি এলে আমার সামনে। 3 চাঁদ আগে এক রাতে চাচা সামানের সঙ্গে বসেছিলাম আমি এই ঘরে, জাদুবিদ্যার পাঠ নিচ্ছিলাম। সেই সময় হঠাৎ অলৌকিক এক দৃশ্য ভেসে উঠল আমার মনের পর্দায়। তোমাকে দেখলাম, হ্যাঁ, স্বপ্নে নয়, জেগে জেগে দেখলাম তুমি আর তোমার সঙ্গী কোনো মতে ঝুলে আছো সেই গিরিখাতের মাঝামাঝি এক ভাঙা বরফের কানায়। দেরি না করে চাচাকে নিয়ে চলে গেলাম সেখানে। বুকের ভেতর দুরু দুরু করছিল, হয়তো এর মধ্যে ওই ভয়ানক জায়গা থেকে পড়ে মরে গেছো তোমরা। তারপর যখন আমরা অপেক্ষা করছি, হঠাৎ দেখতে পেলাম ছোট দুটো মূর্তি অনেক উপরে বিপজ্জনকভাবে নেমে আসছে বরফের থামবে। বাকিটুকু তোমরা জানো। রুদ্ধশ্বাসে আমরা দেখলাম তুমি পড়ে গিয়ে ঝুলতে লাগলে রশি বাঁধা অবস্থায়। হ্যাঁ, তারপর তোমার সাহসী সঙ্গীকে দেখলাম তোমার পেছন পেছন ঝাঁপ দিল। কিন্তু শেষ পর্যন্ত কে উদ্ধার করলো তোমাকে? চাচা লাঠি এগিয়ে দিয়েছিল। কোনো লাভ হয়েছিল তাতে? আসলে সব নিয়তির বিধান। আমি চাইলেই কি খণ্ডাতে পারবো? শেষ করলো আতেন। একটু ঝুঁকে বসলো টেবিলে, লিওর দিকে চোখ। শেষ করলো আতেন। একটু ঝুঁকে বসলো টেবিলে, লিওর দিকে চোখ। আপনি আমাকে বাঁচিয়েছেন, লিও বলল। সেজন্যে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু যা বললেন তা যদি সত্যি হয়, আরেকজনকে বিয়ে করলেন কেন? এবার যেন কুকড়ে গেল খানিয়া। ও, সেজন্য আমাকে দোষ দিও না। দেশের স্বার্থে পাগলটাকে বিয়ে করতে হয়েছে। সবাই এমনভাবে ধরেছিল। হ্যাঁ, তুমিও, চাচা শিম্বিরি। কেন? জনগণের স্বার্থে রাসেন আর আমার রাজ্যের ভেতর যুদ্ধ বন্ধ করা দরকার। ওকে বিয়ে করলেই তা নাকি সবচেয়ে সহজে সম্ভব। হায় রে জনগণ, হায় রে আমার দেশ। বুঝলাম আপনার দোষ নেই, বলল লিও। কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওই লোকটাকে বিয়ে করে যে গেরো আপনি দিয়েছেন, ওর প্রাণ হরণ করে আমি কেন তা কাটতে যাব? তাছাড়া স্বর্গের ঘোষণা আর অলৌকিক দর্শনের যে কথা আপনি বলেছেন তা আমি এক বিন্দু বিশ্বাস করি না। আপনি আমাদের উদ্ধার করতে গিয়েছিলেন কারণ মহাশক্তিমতী হেসা, অগ্নিপর্বতের আত্মা আপনাকে সেরকমই নির্দেশ দিয়েছিলেন। তরাক করে লাফিয়ে উঠল আতেন। তুমি কি করে জানলে এ কথা? যেমন করে আরও অনেক কিছু জেনেছি। দেখুন, আমার মনে হয় আপনি সত্যি বললেই ভালো করবেন। কালো হয়ে গেল আতেনের মুখ, থুতনি ডুবে গেল বুকে। তীব্র ক্রোধে ফিসফিস করে উঠল। কে বলল এ কথা? সামান, তুমি? ছবল দিতে উদ্যত ফণিনীর মতো চাচার দিকে তাকালো সে। আতেন, আতেন, মিনতি ভরা কণ্ঠস্বর শিম্বিরির। শান্ত হও। তুমি ভালো করেই জানো আমি বলিনি। তাহলে তুই, বানরমুখ ভবঘুরে, শয়তানের তল্পি বাহক, তুই বলেছিস? ও, কেন তোকে প্রথমেই খুন করলাম না? ঠিক আছে, ভুলটা শুধরে নেবার সময় এখনো শেষ হয়ে যায়নি। এই যে ভদ্র মহিলা, অত্যন্ত মসৃণ গলায় আমি জবাব দিলাম।
তোমার চাচার মতো আমাকেও কি জাদুকর ভেবেছ? আচমকা আমার মুখে তুমি সম্বোধন শুনে একটু থমকালো খানিয়া, কিন্তু মুহূর্তের জন্যে। তারপর বলল, হ্যাঁ, আমার বিশ্বাস তুইও জাদুকর, আর ওই পাহাড়ের আগুনের ভেতর থাকে তোর মনি বাণী, যে তোকে শিখিয়েছে এই বিদ্যা। ছি ছি খানিয়া, তোমার মতো একজন মহিলার মুখে এমন কুৎসিত ভাষা। যাকগে, এখন বলো, আমার আসার পর যে সংবাদ পাঠিয়েছ তার জবাবে হেসা কি বলেছেন? শোনো। ও জবাব দেওয়ার আগেই লিও বলে উঠল, ও ও এখন ও ও এখন তুমি করে সম্বোধন করছে খানিয়াকে। আমি একটা দৈব প্রশ্নের জবাব পাওয়ার জন্য ওই পাহাড়ে যাব। তারপর তোমরা মীমাংসা করো কে বেশি ক্ষমতাবান, কালনের খানিয়া না অগ্নিগৃহের হেসা। শুনল আতেন। নিঃশব্দে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর একটু হেসে বলল, এই তোমার ইচ্ছা, কিন্তু আমার মনে হয় না ওখানে এমন কেউ আছে যাকে তুমি বিয়ে করতে চাইতে পারো। ওখানে আগুন আর নির্লজ্জ অশুভ আত্মা ছাড়া তো কিছু নেই। গভীর দুঃখে উচ্চারণ করছে এমন ভঙ্গিতে ধীরে ধীরে বলল খানিয়া, আমার দেশের কিছু গোপন ব্যাপার আছে। একই রকম শীতল গলায় বলে চলল সে। কোনো বিদেশিকেই সেসব জানতে দেয়া হবে না। আমি আবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি বেঁচে থাকতে ওই পাহাড়ে যেতে তুমি পারবে না। আরও শুনে রাখো লিও ভিনসি, আমি তোমার সামনে আমার হৃদয় মেলে দিয়েছি। জবাবে কি শুনেছি? আমার খোঁজে তুমি আসোনি, এসেছ এক ডাইনির খোঁজে। শুনে রাখো লিও ভিনসি, ওকে তুমি কখনোই পাবে না। আমি তোমাকে আর কিছু বলবো না, তবে তুমি খুব বেশি জেনে ফেলেছ, আর সময় দেয়া যায় না। কাল সূর্য অস্তের ভেতর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আতেনের প্রতিশোধ স্পৃহার শিকার হবে না তার প্রেমে মর্যাদা দেবে। আমি চাই না আমার দেশের মানুষ বলা বলি করার সুযোগ পাক। তাদের খানিয়া এক বিদেশিকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। ধীরে ধীরে গাঢ় অথচ অনচ্চ স্বরে ও বলে গেল কথাগুলো। প্রতিটা শব্দ যেন বিন্দু বিন্দু রক্ত হয়ে ঝরে পড়ল ওর ঠোঁট থেকে। দৃশ্যটা কখনো ভুলবো না আমি। নিশাচর পাখির মতো মিটমিটে চোখে তাকিয়ে আছে বৃদ্ধ জাদুকর, পাশে রাজকীয় ভঙ্গিতে দাঁড়ানো কালনের দীর্ঘদেহী তন্নে রানী আতেন। দুজনেরই দৃষ্টি লিওর বিরাট অবয়বটার দিকে। একজনের চোখে ভয় মেশানো প্রশ্ন, অন্যজনের দৃষ্টিতে জিজ্ঞাসা। বুঝতে পারছি এখন কিছু একটা বলা দরকার, কিন্তু কি ভেবে পাচ্ছি না। আমিও ওদের মতোই নির্বাক তাকিয়ে আছি ওদের দিকে। হঠাৎ খসখস একটা শব্দ হলো পেছনে। ঘাড় ফিরিয়ে তাকালাম আমি। অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক ছায়ামূর্তি। আমার সাথে চোখাচোখি হওয়া মাত্র সামনে এগিয়ে আসতে লাগলো সে। আলোর ভেতর চলে এলো। তারপর তীব্র শব্দে ফেটে পড়ল বুনো অট্টহাসিতে। ছায়ামূর্তি আর কেউ নয়, খান। মুখ তুলতেই আতেনও দেখতে পেল তাকে। ভয়ানক ক্রোধে জ্বলে উঠল খানিয়ার চোখ। এখানে কি করছো রাসেন? গর্জে উঠল সে। আমার পেছনে উকি মারতে এসেছ? যাও, তোমার রাজসভার মদ আর মেয়ে মানুষের কাছে ফিরে যাও। এখনও হেসে চলেছে লোকটা, হায়না যেমন হাসে। কি শুনেছ তুমি? জিজ্ঞেস করলো আতেন। যে এত খুশি হয়ে উঠেছ? কি শুনেছি? ওহো, আমি শুনেছি খানিয়া আমার স্ত্রী, আমার প্রিয়তমা স্ত্রী, আমার সবার মেয়ে মানুষদের দেখলে ঘেন্নায় যার নাক কুঁচকে ওঠে, আমার সেই স্ত্রী আমাকে কেন বিয়ে করেছিল। আমি শুনেছি আমার সেই প্রিয়তমা স্ত্রী এক হলদে দাড়িওয়ালা বিদেশির কাছে প্রেম নিবেদন করেছে, আর সেই বিদেশি তাকে প্রত্যাখ্যান করেছে। হা হা হা, হি 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 হি। তীব্র তীক্ষ্ণ হয়ে উঠল তার হাসির শব্দ। এমনভাবে
প্রত্যাখ্যান করেছে। আমি আমার প্রাসাদের সবচেয়ে নিকৃষ্ট মেয়েটাকেও অমনভাবে প্রত্যাখ্যান করতে পারতাম না। আমি আরও শুনেছি একটা জানা কথা, আমি পাগল। বিদেশিরা, শোনো, আমি পাগল। কারণ জানো, ওই ওই নরকের কীট, ইঁদুরের বাচ্চা। হাত তুলে শিম্বিরির দিকে ইশারা করলো সে। বিয়ের ভোজে আমার মদের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছিল। ভালোই কাজ করেছে ওর ওষুধ। সত্যি কথা বলছি, খানিয়া আতেনের চেয়ে বেশি ঘৃণা আমি কাউকে করি না। ওর স্পর্শে আমার গা গুলিয়ে ওঠে, বাতাস বিষিয়ে যায় ওর উপস্থিতিতে। হলদে দাড়ি, তোমারও নিশ্চয় তেমন হয়েছে। ওই বুড়ো ইঁদুরের কাছে প্রেম জাগা নিয়ে ওষুধ চাও, পারবে দিতে। দেখবে কত সুন্দর মিষ্টি মোহনীয় লাগছে ওকে। কয়েকটা মাস পরম আনন্দে কাটিয়ে যেতে পারবে। আবার সেই তীক্ষ্ণ তীব্র হাসি হেসে উঠল রাসেন। নিঃশব্দে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল আতেন। তারপর ঘুরে দাঁড়িয়ে কুর্নিশ করল আমাদের অতিথিরা। বলল সে, আমার সম্পূর্ণ অনিচ্ছায় ঘটে যাওয়া এই ঘটনার জন্যে আমি ক্ষমা চাইছি। কি করব বলো? দুর্নীতির পক্ষে নিমজ্জিত অশুভ এক দেশে তোমরা এসেছ। খান রাসেন, তোমার নিয়তি নির্ধারিত হয়ে গেছে। আমি তাকে ত্বরান্বিত করতে চাই না। কারণ সামান্য সময়ের জন্য হলেও অন্তত একবার আমরা সত্যি কাছাকাছি এসেছিলাম। চাচা শিম্বিরি, আমার সাথে চলো। আমার এখন অবলম্বন দরকার। তুমি ছাড়া আর কে আছে আমার? উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে এগোলো বৃদ্ধ সামান। খানের সামনে পৌঁছে থামলো একটু। স্থির চোখে তার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। তারপর বলল, আমার চোখের সামনে তোমার জন্ম রাসেন, অশুভ এক মেয়ে মানুষের গর্ভে। আমি ছাড়া আর কেউ জানে না তোমার বাপের পরিচয়। সে রাতে অগ্নি পর্বতের চূড়ায় আগুন লকলকিয়ে উঠেছিল। তারারা মুখ লুকিয়েছিল লজ্জায়। তোমাকে বড় হয়ে উঠতে দেখেছি আমি রাসেন। তোমার লাম্পট্যও দেখেছি। তোমারই বিয়ের ভোজ থেকে তুমি উঠে গিয়েছিলে এক শৈরিনীর গলা জড়িয়ে ধরে। চাষিদের উর্বরা চাষের জমি কেড়ে নিয়ে তুমি বাগান বানিয়েছ। যাদেরটা নিলে তারা বাঁচল কি মূল্য দেখারও প্রয়োজন বোধ করনি। ভেবেছ এসবের প্রতিফল তুমি পাবে না? অবশ্যই পাবে খান রাসেন। কি ভয়ঙ্কর প্রতিফল তুমি কল্পনাও করতে পারবে না। শিগগিরই তুমি মরবে রাসেন। যন্ত্রণাদায়ক রক্তাক্ত মৃত্যু তোমাকে গ্রাস করবে। তোমার চেয়ে যোগ্য কেউ তখন তোমার জায়গা দখল করবে। দেশে স্বস্তি ফিরে আসবে। ভয়ে কাটা হয়ে শুনছি আমি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বোধহয় খান তলোয়ার বের করে দুটুকরো করে ফেলল বৃদ্ধকে। কিন্তু আশ্চর্য, তেমন কিছু করল না রাসেন, বরং কুঁকড়ে গেল যেন। পা পা করে পিছিয়ে গেল তার সেই কোণায়। দৃষ্টি নেমে এসেছে মাটিতে, থুতনি ঠেকেছে গলায়। আতেনের পাশে গিয়ে তার হাত ধরল শিম্বিরি। দরজার কাছে পৌঁছে ঘুরে দাঁড়ালো আবার। একই রকম নিরুদ্বেগ নিষ্কম্প গলায় বলল, খান রাসেন, আমি তোমাকে তুলেছি, আমি তোমাকে নামিয়ে আনব। রক্তাক্ত অবস্থায় যখন মৃত্যুর দিকে এগিয়ে যাবে তখন স্মরণ করো আমার কথা। ওদের পায়ের শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। কোণা থেকে বেরিয়ে এলো রাসেন। গেছে ওরা? হাত দিয়ে ঘেমে ওঠা ভুরু মুছতে মুছতে সে জিজ্ঞেস করল। হ্যাঁ, জবাব দিলাম আমি। আমাকে কাপুরুষ ভাবছ? কাঁপা কাঁপা গলায় বলল সে। সত্যি বলছি, আমি ওদের ভয় পাই। হলুদ দাড়ি, সময় হলে তোমাকেও পেতে হবে। ওহ, কি ভয়ানক মেয়ে মানুষ। স্বামী হিসেবে ওর শোয়ার ঘরে ঢোকার চেয়ে রাঁধুনি হিসেবে রান্নাঘরে ঢুকলেই ভালো করতাম। প্রথম থেকেই আমাকে ঘৃণা করে, এবং যতই আমি গভীরভাবে ভালোবাসতে চেয়েছি ততই ও ঘৃণা করেছে আমাকে। এখন আমি বুঝতে পারছি কেন। ভুরু কুচকে লিওর দিকে তাকালো রাসেন। বুঝতে পারছি কেন
এসব সময় অমন শীতল থেকেছে, কারণ এমন একজন মানুষ যার মনের বরফ গলানোর জন্যে ও তুলে রেখেছিল ওর হৃদয়ের উষ্ণতা, আমাকে বা কাউকে বিতরণ করেনি এক বিন্দু। এতক্ষণ চুপচাপ শুনছিল লিও। এবার এগিয়ে এলো দুপা, জিজ্ঞেস করলো, একটু আগের কথাবার্তায় আপনার কি মনে হয়েছে খান বরফ গলতে শুরু করেছে? না, অবশ্য আমার ধারণা তার কারণ আগুন এখনো ভালো করে জ্বলে ওঠেনি। আতেনকে আমি চিনি, এত সহজে ও শান্ত হবে না। এবং বরফ যদি আগুনের উপর দিয়ে গিয়ে পড়তে চায়? শুনুন খান, ওরা বলছে আমি নাকি আপনাকে হত্যা করব, কিন্তু আমার তেমন কোনো ইচ্ছে নেই। আপনি হয়তো ভাবছেন আপনার স্ত্রীকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সত্যি বলছি, তেমন কোনো ইচ্ছেও আমার নেই। আমি আর আমার এই সঙ্গী যত তাড়াতাড়ি সম্ভব পালাতে চাই আপনাদের এই শহর ছেড়ে। দিনরাত যেভাবে আমাদের পাহারা দিয়ে রাখা হয়েছে, একমাত্র আপনিই পারেন আমাদের মুক্ত করে দিতে। তাতে আপনিও বাঁচবেন, আমরাও বাঁচব। ধূর্ত চোখে তাকালো ওর দিকে খান। ধরো আমি দিলাম মুক্ত করে, তখন তোমরা কোথায় যাবে? যে পথে এসেছো সে পথে যেতে পারবে না। একমাত্র পাখিদের পক্ষেই সম্ভব ওই গিরিখাদের উপরে ওঠা। তাহলে আমরা যাব অগ্নি পর্বতে, ওখানে কাজ আছে আমাদের। স্থির চোখে খান কিছুক্ষণ তাকিয়ে রইল লিওর দিকে। পাগল আমি না তোমরা? অগ্নি পর্বতে যেতে চাও? আমি তোমাদের বিশ্বাস করি না। কিন্তু একটু যেন ভাবনায় পড়ে গেল সে। কিন্তু যদি তোমরা যাও, নিশ্চয় ফিরেও আসবে একদিন। তখন যে ওখান থেকে দলবল নিয়ে আসবে না, তার নিশ্চয়তা কি? আমার বউকে তো নেবেই, দেশটাও নেবে। না না, ব্যগ্রভাবে বলল লিও। সত্যিই বলছি, অমন কোনো উদ্দেশ্য আমাদের নেই। আপনার স্ত্রীর এক বিন্দু হাসি বা আপনার দেশের এক কণা জমিও আমরা চাই না। ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। তা যদি চাইতাম, প্রথম দিনই খানিয়ার প্রস্তাবে রাজি হয়ে যেতাম। আমাদের চলে যেতে দিন। আপনি নির্বিঘ্নে রাজত্ব করুন, স্ত্রীকে বশ মানান। চুপ করে দাঁড়িয়ে রইল খান। একটা হাত আনমনা ভঙ্গিতে দুলছে শরীরের পাশে। হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল সে। আমি ভাবছি, হাসি থামিয়ে বলল, আতেন যখন জানবে পাখি পালিয়েছে, তখন কি করবে? আমার উপর ক্ষেপে উঠবে। তোমার খোঁজে তোলপাড় করে ছাড়বে সারা দেশ। ওহো, আমার মনে হয় না। যতটুকু রেগেছে তার চেয়ে বেশি রাগার কিছু আছে। আমি বললাম, আপনি আমাদের একটা রাত সময় দেবেন শুধু, আর দেখবেন খোঁজ শুরু করতে যেন একটু দেরি হয়। ব্যাস, আর চিন্তা নেই, আমাদের খুঁজে পাবে না। তুমি ভুলে গেছো, ওই বুড়ো ইঁদুর জাদু জানে। কোন পথে তোমরা আসবে তা যখন জানতে পেরেছে, কোথায় খুঁজতে হবে তাও জানতে পারবে। তবু ওর চেহারা কেমন হয় দেখার লোভ আমি সামলাতে পারছি না। ও হলদে দাড়ি, তুমি কোথায় হলদে দাড়ি? ফিরে এসো হলদে দাড়ি, তোমার বরফ গলাতে দাও। শেষের কথাগুলো আতেনের স্বর নকল করে বলে গেল সে। তারপর আবার হেসে উঠল হা হা করে। আচমকা হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, কতক্ষণের ভেতর তৈরি হতে পারবে তোমরা? আধ ঘন্টা, আমি জবাব দিলাম। বেশ, তোমাদের ঘরে চলে যাও, তৈরি হতে লাগো, আমি এখনই আসছি। 11। শূন্য কামরা পেরিয়ে বারান্দায় এলাম। বারান্দা থেকে উঠানে। খান পথ দেখাচ্ছে। উঠানে পৌঁছতেই সে ফিসফিস করে বলল, ছায়ায় ছায়ায় এসো। আকাশে পূর্ণ চাঁদ, স্পষ্ট আলোয় হাসছে চারদিক। এখনো কাউকে দেখিনি, আমাদেরও কেউ দেখেনি বলেই মনে হয়। তবু ভেবে পেলাম না শেষ পর্যন্ত প্রাসাদ ফটক বা নগর তোরণ পেরোব কি করে। ওসব জায়গায় খানিয়ার নির্দেশে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। দরজার দিকে গেল না খান। ওটাকে ডানে রেখে সরু একটা পথ ধরে প্রাসাদের প্রাচীরের কাছে নিয়ে এলো আমাদের।
জায়গাটা ঝোপঝাড়ে ছাওয়া, ঝোপের পেছনে ছোট একটা গুপ্ত দরজা। পকেট থেকে চাবি বের করে তালা খুলল রাশেন। দরজা পেরিয়ে দেখলাম সামনে প্রাসাদের বাইরের দেয়াল ঘেরা বাগান। ফটকের দিকে এগিয়ে চললাম আমরা খানের পেছন পেছন। আর সামান্য গেলেই প্রাসাদ ফটক। এই সময় একটা অন্ধকার ঝোপ দেখিয়ে আমাদের অপেক্ষা করতে বলে চলে গেল খান। একটু ভয় ভয় করতে লাগলো আমাদের। এখন যদি খান 4-5 জন বিশ্বস্ত লোক নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়, খুন করে লাশ গুম করে ফেলে। কিন্তু না, তেমন কিছু ঘটল না। দুটো সাদা ঘোড়া নিয়ে ফিরে এলো রাশেন একটু পরেই। উঠে পড়ো, ফিসফিস করে সে বলল। আমার মতো মুখ ঢেকে নাও আলখাল্লা দিয়ে। বিনা বাক্য ব্যয়ে নির্দেশ পালন করলাম আমরা। এবার এসো আমার পেছন পেছন বলে দৌড়াতে শুরু করলো খান। প্রাচীনকালের অভিজাত বা জমিদারদের আগে আগে যেমন দৌড়বিদ দৌড়তো তেমন আমরাও ঘোড়া ছোটালাম। কেউ বাধা দেওয়ার আগেই পেরিয়ে গেলাম উঁচু পাঁচিল ঘেরা বাগানের ফটক। রক্ষীরা পিছু নিল না। সম্ভবত ভাবল কালনের 2 অভিজাত ব্যক্তি খান বা খানিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছে। শহরের প্রধান সড়ক ছেড়ে অলিগলি দিয়ে আমাদের নিয়ে চলল রাশেন। রাত এখন অনেক। পথে খুব একটা লোকজনের সাথে দেখা হলো না। একটু পরে নগর প্রাচীর পেরোলাম। সামনে নদী। আসার সময় যেখানে নৌকা থেকে নেমেছিলাম সেদিকে গেল না খান। অন্য একটা পথ ধরে ছোট একটা জেটির কাছে গিয়ে দাঁড়ালো। লাগাম টেনে ধরলাম আমরা। জেটির সঙ্গে বাঁধা একটা খেয়া নৌকা। ঘোড়া শুদ্ধ ওই খেয়ায় চড়ে নদী পেরোতে হবে তোমাদের, বলল রাশেন। পুলগুলো সব পাহারা দিচ্ছে রক্ষীরা। নিজেকে প্রকাশ না করে ওগুলোর কোনোটা দিয়ে তোমাদের পার করে দিতে পারবো না। একটু কষ্ট হলো, তবে শেষ পর্যন্ত ঘোড়া দুটোকে ওঠাতে পারলাম নৌকায়। আমি লাগাম ধরে দাঁড়িয়ে রইলাম। দাঁড় তুলে নিল লিও। নদীর মাঝামাঝি পৌঁছেইনি তখনও জেটির উপর থেকে ভেসে এলো অট্টহাসির শব্দ। তারপর রাশনের কণ্ঠস্বর, পালাও বিদেশিরা, জলদি পালাও, পেছনে আসছে মৃত্যু। হা হা হা। ঘুরে দাঁড়ালো সে। পেছনে আলখাল্লা উড়িয়ে দ্রুত নেমে গেল জেটি থেকে। অশুভ আশঙ্কায় পূর্ণ হয়ে উঠল আমাদের অন্তর। কিন্তু কিছু একটা ফন্দি এঁটেছে খান, কিন্তু কি বুঝতে পারছি না। বে চলো লিও, দীর্ঘশ্বাস ফেলে বললাম। নদীতে স্রোত প্রবল বলে সরাসরি ওপারে গিয়ে পৌঁছাতে পারলাম না। নৌকা তীরে নিতে নিতে স্রোতের টানে ভাটির দিকে বেশ খানিকটা চলে গেলাম। অবশেষে তীরে নামলাম আমরা। ঘোড়া দুটোকে নামালাম। তারপর ওদের পিঠে উঠে ছুটিয়ে দিলাম দূরে পাহাড় চূড়ার গনগনে আভা লক্ষ্য করে। প্রথম কিছুক্ষণ বেশি দ্রুত এগোতে পারলাম না, কারণ কোনো পথ খুঁজে পেলাম না। মাঠের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। অবশেষে একটা গ্রামের কাছে পৌঁছে পথের দেখা পাওয়া গেল। এবার একটু জোরে ঘোড়া ছোটাতে পারলাম। সারা রাত একটানা ছুটে চললাম। ভোরের কিছু আগে চাঁদ ডুবে গেল। অন্ধকার হয়ে গেল চারদিক। দূরে অগ্নিপর্বতের চূড়ায় লাল একটা আভা ছাড়া আর কোনো আলো দেখতে পাচ্ছি না। পথে কোথাও খানাখন্দক আছে কিনা জানি না। আপাতত কিছুক্ষণ যাত্রা বিরতি করার সিদ্ধান্ত নিলাম। নিজেদের এবং ঘোড়াগুলোকেও একটু বিশ্রাম দিতে হবে। একটু পরে ধূসর হয়ে এলো আকাশ। পথের পাশে খেতে নামিয়ে দিলাম ঘোড়া দুটোকে। বেশিক্ষণ লাগলো না ওদের পেট ভরতে। কিছু দূরে একটা খালে নিয়ে গিয়ে পানি খাওয়ালাম। তারপর আবার ছুটে চলা। সূর্য ওঠার কিছুক্ষণের ভেতর মাঠের এখানে ওখানে দেখা যেতে লাগলো কৃষকদের। সাত সকালে চলে এসেছে কাজ করতে। আমাদের উপর দৃষ্টি পড়া মাত্র হা করে চেয়ে রইল ওরা। কালননগরীর লোকরা যেমন তাকিয়ে থাকতো তেমন। দেখার সঙ্গে সঙ্গে ওরা বুঝে ফেলেছে আমরা কারা। অনেকেই চিৎকার করে বলল, তোমরা যাও, আমাদের বৃষ্টি ফিরিয়ে দাও। এক গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণই করে বসলো। তীরবেগে ঘোড়া ছুটিয়ে সে যাত্রা রক্ষা পেলাম আমরা।
সন্ধ্যা নাগাদ ধারণা করলাম কালুনের শেষ সীমানায় পৌঁছে গেছি। এমন ধারণার কারণ, এক জায়গায় বেশ দূরে দূরে কয়েকটা পর্যবেক্ষণ চূড়া দেখতে পেলাম। তবে কোনো সৈনিক বা রক্ষী দেখলাম না। সম্ভবত প্রাচীনকালে কালুনের খানরা যখন বহিঃশত্রুর আক্রমণ আশঙ্কা করত, তখন তৈরি করা হয়েছিল চূড়াগুলো। এখনকার শাসক শ্রেণী বাইরের আক্রমণ আশঙ্কা করে না, তাই পাহারা রাখারও প্রয়োজন বোধ করেনি। পর্যবেক্ষণ চূড়োগুলো পেরিয়ে কিছু দূর আসার পর সূর্য ডুবে গেল। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দেওয়ার জন্য থামলাম আমরা। চাঁদ উঠতেই আবার রওনা হব। জিন খুলে নিয়ে ঘোড়া দুটোকে ছেড়ে দিলাম চড়ে বেড়ানোর জন্যে। আশেপাশে পানি নেই, তবে ও নিয়ে ভাবলাম না। ঘণ্টাখানেক আগে পথের পাশের এক জলা থেকে ওদের পানি খাইয়ে নিয়েছি। আপাতত পানি না খেলেও চলবে। কাল রাতে প্রাসাদ ছেড়ে বেরোনোর আগে কিছু খাবার সংগ্রহ করতে পেরেছিলাম, তার খানিকটা খেয়ে নিলাম আমরা। সারা রাত এবং দিনের ছুটে চলা শেষে খাবারটুকুর সত্যিই খুব প্রয়োজন বোধ করছিলাম। কিছুক্ষণ ঘাস খেলো ঘোড়াগুলো, তারপর ক্লান্তি দূর করার জন্যে গড়াগড়ি করতে লাগলো। পিঠ মাটিতে, পাগুলো আকাশে। আমরা ঘাসের উপর বসে দেখতে লাগলাম ওদের গড়াগড়ি খাওয়া। একটু একটু করে আঁধার হয়ে আসছে চারদিক। ঘোড়াগুলোর গড়াগড়ি শেষ। ধীরে ধীরে পা নামিয়ে আনলো ওরা। প্রথমে আমার ঘোড়াটা। লিও বসেছিল ওটার কাছেই। আরে, ওর খুরগুলো অমন লাল কেন? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো। কেটে গেছে নাকি? দিন শেষের অস্পষ্ট আলোয় আমিও এবার খেয়াল করলাম লাল দাগগুলো। উঠে গেলাম পরীক্ষা করার জন্যে। স্মরণ করার চেষ্টা করলাম লাল মাটির কোনো এলাকা দিয়ে এসেছি কিনা। মনে পড়ল না। বসে এক হাতে তুলে নিলাম ঘোড়াটার এক পা। বিশ্রী একটা গন্ধ ঝাপটা মারল নাকে। কস্তুরি এবং গরম মশলার সঙ্গে রক্ত মেশালেই কেবল এমন গন্ধ ছুটতে পারে। আশ্চর্য, অবশেষে বললাম আমি। দেখি লিও, তোমার ঘোড়ার পা। এক অবস্থা এটারও। উৎকট গন্ধওয়ালা কোনো জিনিসে চুবিয়ে নেওয়া হয়েছিল খুরগুলো। খুব বেশি চাপ পড়লেও খুরের যেন ক্ষতি না হয়, সেজন্যে স্থানীয়দের কোনো পদ্ধতি বোধ হয়, বলল লিও। আমরা যেমন নাল ব্যবহার করি অনেকটা তেমন আর কি। এক মুহূর্ত ভাবলাম। ভয়ঙ্কর একটা চিন্তা উকি দিয়ে গেল আমার মনে। না লিও, আমার তা মনে হয় না। আমি তোমাকে ঘাবড়ে দিতে চাই না, তবে তবে আমার মনে হচ্ছে এখনই রওনা হয়ে গেলেই আমরা ভালো করব। কেন? আমার ধারণা এটা ওই খানের কীর্তি। কী কারণে ও এমন করবে? ঘোড়াগুলোকে খোঁড়া করে দিতে চায়? না লিও, ও চায় ওরা ছোটার সময় শুকনো মাটিতে তীব্র গন্ধ রেখে যাক। চমকে উঠল লিও। মানে তুমি বলতে চাও ওই কুকুরগুলো? মাথা ঝাঁকালাম আমি, এবং কথা বলে আর এক মুহূর্ত নষ্ট না করে জিন চাপালাম ঘোড়ায়। শেষ ফিতেটা সবে বাঁধা হয়েছে কি হয়নি। দূর থেকে ভেসে এলো অস্পষ্ট আওয়াজ। শুনেছ? বললাম আমি। আবার এলো শব্দ, এবং এবার কোনো সন্দেহ রইল না, ওগুলো কুকুরের ডাক। ও ঈশ্বর, মরণ শাপদ, চিৎকার করল লিও। হ্যাঁ, আমাদের পরম বন্ধু খান শিকারে বেরিয়েছে। এতক্ষণে বুঝতে পারছি ওর সেই হাসির মর্ম। এখন কি করব আমরা? ঘোড়াগুলো রেখে হেঁটে যাব? পাহাড়টার দিকে তাকালাম। ওটার পাদদেশের সবচেয়ে কাছের অংশ এখনো বহু বহু মাইল দূরে। ওহো, পায়ে হেঁটে অত দূর যেতে পারবো না। পারলেও সে সুযোগ বোধহয় পাওয়া যাবে না। প্রথমে ঘোড়াগুলোকে ছিঁড়ে খাবে কুকুরের পাল। তারপর বিড়াল যেমন ইঁদুর ধরে তেমনি করে ধরবে আমাদের। না লিও, ঘোড়ায় চড়েই যেতে হবে। লাফ দিয়ে জিনের উপর চড়ে বসলাম। লাগামে টান দেওয়ার আগে একবার ঘাড় ফিরিয়ে চাইলাম। সন্ধ্যার অস্পষ্ট আলোয় দূরে দেখতে পেলাম এক দঙ্গল খুদে খুদে অবয়ব। সেগুলোর মাঝে এক অশ্বারোহী।
লাগাম ধরে অন্য একটা ঘোড়া ছুটিয়ে আনছে পেছন পেছন। পুরো পাল নিয়ে আসছে, গম্ভীরভাবে বলল লিও। বদলি ঘোড়াও আছে সঙ্গে। ঘোড়া ছুটিয়ে দিলাম আমরা। মৃদু ঢালের একটা চূড়া অতিক্রম করলাম। তারপরে শুরু হলো উঁচু উঁচু পাথুরে জমি। ধীরে ধীরে ঢালু হয়ে একটা নদীতে গিয়ে মিশেছে। মাঝে মাঝে ছোট বড় ঝোপঝাড়। কয়েক মাইল নিচে দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশ ঘেঁষে বয়ে যাওয়া নদীটা। 2 ঘন্টা একটানা ছুটিয়ে নিয়ে চলেছি ঘোড়াগুলোকে। ঘোড়ায় চড়ার যত রকম কৌশল জানা আছে সব প্রয়োগ করে যথাসম্ভব গতিবেগ আদায় করার চেষ্টা করছি, কিন্তু লাভ হচ্ছে না। ক্রমশ কমছে তাড়া করে আসা সাপদের পালের সঙ্গে আমাদের ব্যবধান। এখন অনেক কাছ থেকে শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ, 1/2 মাইলও দূরে কিনা সন্দেহ। ঢাল বেয়ে কিছু দূর নামার পর বিরাট দুটো পাথরের স্তূপের মাঝ দিয়ে যাওয়ার জন্যে একদিকে মন নিতে হলো। সেই মুহূর্তে দেখতে পেলাম কুকুরের পালটা খুব বেশি হলে 300 গজ পেছনে রয়েছে। সাপদের সংখ্যা অনেক কমে গেছে অবশ্য। সম্ভবত ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পথের মাঝে থেমে পড়েছে কয়েকটা। তবে এখনও যে আছে তাও কম নয়। তার উপর ওদের সামান্য পেছনেই ঘোড়া ছুটিয়ে আসছে খান। তার বদলি ঘোড়াটা নেই, বোধহয় সেটার পিঠেই এখন ও বসে আছে। অন্যটাকে বিশ্রাম নেয়ার জন্যে ছেড়ে দিয়ে এসেছে কোথাও। আমাদের ঘোড়াগুলোও দেখলো ওদের। সঙ্গে সঙ্গে পাখা পেল যেন ওরা। এখন আর আমাদের তাড়া নয়, প্রাণ বাঁচানোর তাগিদে ছুটছে ওরা। বেশ কিছুক্ষণ স্থির রইল কুকুরের পাল আর আমাদের মাঝের ব্যবধান। আর সামান্য গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব। এই সময় আবার কমতে শুরু করলো ব্যবধান। কিছুতেই কি ক্লান্ত হয় না সাপদগুলো? দূরত্ব কমে 200 গজেরও নিচে চলে এসেছে। প্রতি মুহূর্তে আরও কমে আসছে। সামনে ছোটোখাটো একটা বন দেখতে পেয়ে চিৎকার করলাম আমি, লিও, সামনে দিয়ে ঘুরে ওই বনের ভেতর ঢুকে পড়ো। বনটার ভেতর ঢুকে মাত্র ঘোড়া থেকে নেমেছি কি নামিনি, তীব্র চিৎকার করতে করতে আমাদের 50 গজের কম দূর দিয়ে চলে গেল কুকুরের পাল। গন্ধ শুকে শুকে এখনই চলে আসবে ওরা, চেঁচালাম আমি। দৌড়াও লিও, ওই পাথরের আড়ালে আশ্রয় নিতে হবে। বলেই ছুটলাম 100 গজ দূরে প্রকাণ্ড পাথরের চাঙড়টার দিকে। ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এখন বনের দিকেই আসছে কুকুরগুলো। ভাগ্য ভালো আমাদের, ওরা এসে পড়ার আগেই পাথরটার আড়ালে চলে যেতে পারলাম। ইতিমধ্যে প্রাণ ভয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে শুরু করেছে ঘোড়া দুটো। তাদের ধাওয়া করে চলেছে সাপদের পাল। এবারও ভাগ্য সহায়তা করলো আমাদের। আমরা যেখানে আছি তার উল্টো দিকে ছুটছে ঘোড়াগুলো। তার মানে আপাতত কিছুক্ষণের জন্যে আমরা নিরাপদ। কুকুরগুলো বন পেরিয়ে যেতেই আবার ছুটলাম আমরা নদীর দিকে। যতখানি সম্ভব এগিয়ে যেতে চাই। দৌড়াতে দৌড়াতে ঘাড় ফিরিয়ে তাকালাম একবার। চাঁদের আলোয় দূরে দেখতে পেলাম মাঠের ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের ঘোড়া দুটো। পেছন পেছন ছুটছে কুকুরগুলো। এখনও ওদের ভেতর ব্যবধান বেশ, কিন্তু কতক্ষণ থাকবে বুঝতে পারছি না। খানকেও দেখতে পেলাম ঝোপের সামনে দাঁড়িয়ে ফেরানোর চেষ্টা করছে সাপদগুলোকে, পারছে না। ঘোড়া দুটোর পেছনে ছুটতেই বেশি উৎসাহ বোধ করছে ওরা। এদিকে সামান্য একটু দৌড়েই হাঁপাতে শুরু করেছি আমি। জৈবন পেরিয়ে এসেছে অনেক আগে, এমনকি পৌরোদ্ধত ও একটু শক্তপোক্ত, কিন্তু বৃদ্ধ বৈত নই। এ বয়সে কত ধকল সহ্য করতে পারে শরীর। কাল মাঝরাত থেকে একটু আগ পর্যন্ত বলতে গেলে ঘোড়ার পিঠেই কেটেছে। এর ভেতর খেয়েছে মাত্র একবার, তাও না খাওয়ার মতো। পেছনে আবার শুনতে পেলাম মরণ সাপদের চিৎকার।
ঘাড় ফিরিয়ে দেখলাম ঘোড়ার পিঠে রিজু হয়ে বসে আছে খান রাশেন। ডাকাডাকি করে গোটা তিনেক কুকুরকে ছুটিয়ে আনতে পেরেছে ঘোড়াগুলোর লেজ থেকে। এখন আমাদের উপর লেলিয়ে দিচ্ছে। প্রভুর মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড ঘেউ ঘেউ করলো কুকুরগুলো। তারপর লেজ উঁচিয়ে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। কিন্তু আমি আর পারছি না। পাথরের মতো ভারী মনে হচ্ছে পা দুটো। কোমর ধরে গেছে, শির দ্বারা টনটন করছে। মনে হচ্ছে এখনই বসে পড়ি। এবার বোধ হয় সাঙ্গ হলো সাধের জীবন। দাঁড়িয়ে পড়লাম আমি। দৌড়াও দৌড়াও, লিওর দিকে তাকিয়ে বললাম। আমি এখানে রইলাম কয়েক মিনিট, অন্তত ওদের ঠেকিয়ে রাখতে পারবো। এই ফাঁকে তুমি চলে যাও, নদীতে ঝাঁপিয়ে পড়ো। দাঁড়িয়ে পড়ল লিও। আস্তে কথা বলো, ওরা শুনে ফেলবে। নিচু স্বরে বলতে বলতে আমার পাশে এসে দাঁড়ালো। আমার হাত ধরে নিয়ে চলল টানতে টানতে। নদীর মোটামুটি কাছে পৌঁছে গেছি আমরা। চাঁদের প্রতিফলন দেখতে পাচ্ছি পানিতে। কুকুরের শব্দ কাছে এসে গেছে। এখন আর শুধু ঘেউ ঘেউ নয়, শুকনো মাটিতে ওদের পা ফেলার আওয়াজ শুনতে পাচ্ছি, খানের ঘোড়ার খুরের শব্দ। এখন আমরা যে জায়গায় পৌঁছেছি সেখানে ছড়িয়ে আছে ছোট বড় নানা আকারের অসংখ্য পাথরের চাই। পথ বলতে কিছু নেই। নদীর প্রান্ত এখনো কয়েকশো গজ দূরে। এমন জায়গার উপর দিয়ে দৌড়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। হোঁচট খেয়ে পড়ে দাঁত মুখ ভাঙার সম্ভাবনা 16 আনা। আস্তে আস্তে যেতে হবে, আর আসতে গেলে তীরে পৌঁছানোর আগেই ধরে ফেলবে সাপতগুলো। আমার মতো লিও বুঝতে পেরেছে ব্যাপারটা। লাভ নেই হরেশ, বলে উঠল ও। পারবো না আমরা। তার চেয়ে দাঁড়াও, দেখি শেষ পর্যন্ত কি ঘটে। থেমে মুখোমুখি হলাম আমরা রাসেন আর তার কুকুরদের। বিরাট একটা চাঙড়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, এসে গেছে ওরা। সোজা আমাদের লক্ষ্য করে ছুটে আসছে 3টে প্রকাণ্ড লাল কুকুর। সত্যি এত বড় কুকুর আমি জীবনে দেখিনি। কয়েক গজ পেছনেই খান। এখনও সেই রিজু ভঙ্গিতে বসে আছে ঘোড়ার পিঠে। আশ্চর্য প্রাণশক্তি লোকটার। আমাদের মতোই একটানা ছুটে আসছে কালুন থেকে, কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই অভিব্যক্তিতে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত, বলল লিও। পুরো পাল্টাই থাকতে পারত। বলতে বলতে কোমর থেকে বড় হান্টিং নাইফটা খুলে হাতে নিল ও অন্য হাতে পিঠ থেকে খুলে নিল ছোট্ট একটা বল্লম। শিমবিরির ঘর থেকে বেরিয়ে আসার সময় 2টো বল্লম নিয়ে এসেছিলাম আমরা। খান জিজ্ঞেস করেছিল, এগুলো দিয়ে কি করব? জবাবে বলেছিলাম, অগ্নিপর্বতের জঙ্গলিরা আক্রমণ করলে আত্মরক্ষার চেষ্টা করতে পারবো। এখন জঙ্গলি নয়, কালুনের খানের আক্রমণ ঠেকানো কাজে লাগবে ওগুলো। আমিও এক হাতে আমার হান্টিং নাইফ আর অন্য হাতে বল্লম নিয়ে তৈরি হয়ে দাঁড়ালাম। আর মাত্র কয়েক গজ দূরে কুকুরগুলো। তীব্র চিৎকারে কানে তালা ধরে যাওয়ার অবস্থা। একেবারে সামনের কুকুরটা লাফ দিল আমাকে লক্ষ্য করে। শিকার করতে দ্বিধা নেই, ভয়ানক আতঙ্কে আমার কলজেটা গলার কাছে উঠে আসতে চাইল। সিংহের মতো আকার এক একটা কুকুরের। তবে হ্যাঁ, আতঙ্কে বোধশক্তি লুপ্ত হলো না। কুকুরটা লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও বল্লম ধরা হাতটা বাড়িয়ে দিলাম। শরীরের পুরো ওজন নিয়ে বল্লমের ফলার উপর পড়ল ওটা। সামনের 2 পায়ের মাঝ বরাবর গেঁথে গেল ফলা। প্রচণ্ড ধাক্কায় চিত হয়ে পড়ে যাওয়ার অবস্থা হলো আমার। হাত থেকে ছুটে গেল বল্লমের ডাঁটি। অনেক কষ্টে তাল সামলে যখন সোজা হলাম, তখন বুকে বল্লম গাঁথা অবস্থায় মাটিতে গড়াগড়ি যাচ্ছে কুকুরটা। সেই সঙ্গে রক্ত হিম করা স্বরে মরণ আর্তনাদ। অন্য 2টো কুকুর একসঙ্গে আক্রমণ করেছে লিওকে, কিন্তু ওর গায়ে দাঁত বসাতে পারেনি এখনো।
পোশাকের বেশ খানিকটা ছিঁড়ে নিয়ে গেছে একটা বোকার মতো সেটার দিকে বল্লম চালালো লিও। ফসকে গেল আক্রমণটা। বল্লমের ফলা গভীরভাবে গেঁথে গেল মাটিতে। সেই মুহূর্তে আর আক্রমণ করল না কুকুর দুটো। হয়তো এক সঙ্গীর মৃতদেহ দেখে থমকে গেছে। একটু দূরে দাঁড়িয়ে দাঁত মুখ খিচিয়ে চিৎকার করতে লাগলো ওরা। দুটো বল্লমে হাতছাড়া হয়ে গেছে, তাই কিছু করতে পারলাম না আমরা। ইতিমধ্যে খান পৌঁছে গেছে। অদ্ভুত এক পৈশাচিক হাসি ফুটে উঠেছে তার মুখে। প্রথমে ভাবলাম হামলা করার সাহস পাবে না, কিন্তু ওর চোখে চোখ পড়তেই বুঝলাম হামলা করবেই। ঘৃণা, ঈর্ষা আর শিকারের উত্তেজনায় বদ্ধ উন্মাদ হয়ে গেছে আতপাগল লোকটা। ওর দৃষ্টি বলে দিচ্ছে ও এসেছে হয় মারবে নয় মরবে বলে। ঘোড়া থেকে নেমে তলোয়ার বের করলো সে। শীষ বাজিয়ে কুকুর দুটোর দৃষ্টি আকর্ষণ করে তলোয়ার উঁচিয়ে ইশারা করলো আমার দিকে। মুহূর্তে লাফিয়ে উঠল জন্তু দুটো। লিওর দিকে ছুটে গেল সে নিজে। আমার হান্টিং নাইফ বাট পর্যন্ত ঢুকে গেল একটা কুকুরের পেটে। শূন্য থেকে মাটির উপর আছড়ে পড়ে স্থির হয়ে রইল সেটা, কিন্তু অন্যটা কামড়ে ধরল আমার হাত, কনুইয়ের খানিকটা নিচে। হাড়ের সাথে কুকুরের দাঁতের ঘষা খাওয়ার শব্দ হলো। তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠলাম আমি। হাত থেকে খসে পড়ে গেল ছোরা। ভয়ঙ্কর জন্তুটা হাত কামড়ে ধরে আছে আমার সামনে, ঝাঁকাচ্ছে আর টানছে। সর্বশক্তিতে ওটার পেটে একটা লাথি মারা ছাড়া আর কিছু আমি করতে পারলাম না। বলশালী সাপদের প্রবল ঝাঁকুনির মুখে হাঁটু গেড়ে বসে পড়তে হলো। এখনো কুকুরটা ঝাঁকাচ্ছে আমাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করছে। এমন সময় আমার মুক্ত হাতটা একটা পাথরের উপর পড়ল। সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরলাম কমলার চেয়ে সামান্য বড় পাথরটা। তুলে এনে সর্বশক্তিতে ঘা মারলাম জন্তুটার মাথায়। আশ্চর্য, বিন্দু মাত্র শিথিল হলো না কুকুরের কামড়। ধস্তাধস্তি করছি আমি আর কুকুরটা। একবার এদিকে ঘুরতে হচ্ছে, একবার ওদিকে। একবার কুকুরটা টানছে, একবার আমি চেষ্টা করছি কুকুরটাকে নিচে ফেলে উপরে উঠে বসার। তাহলে হয়তো একটু সুবিধে করতে পারবো।